আমার মনে হয় সকল রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং পরিবেশ সবকিছুকে সমন্বয় করে এটা জাতীয় কমিটির মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোলা, যে আন্দোলনটা সামাজিকভাবে হতে পারে, যে আন্দোলনটা রাজনৈতিক হতে পারে। সরকার টু সরকার ঝগড়া ফেসাদ না করে আমরা আমাদের জনগণ তাদের প্রাপ্তির জন্য তারা সংঘবদ্ধভাবে যদি এই স্লোগানটা তুলতে পারে, তাহলে জাতিসংঘ থেকে আরম্ভ করে বহির্বিশ্বের সকল দেশ একটু সজাগ হবে, নাড়াচাড়া বসবে, তারাও চেষ্টা করবে এই অভিন্ন চুক্তিগুলি সমাধান করার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে সুপারিশ বা একটা চাপ সৃষ্টি হতে পারে। সেই কারণে এখানে কূটনৈতিক আলোচনা এবং একটু মেধা থাকার, যাতে আমি বুঝতে পারি কোথায় আমি হারছি, কোথায় আমি আমার ন্যায্য পাওনা পাচ্ছি। জিয়া রহমান কেন খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন? তিনি বুঝতে পারছিলেন যে তাদের থেকে পানি পাওয়াটা খুব সহজ হবে না। সেই আভ্যন্তরীণ ক্ষেত্রেই তিনি খাল খননের কথা বলেছেন। এবং খাল খনন না হলে কি হয়? খাল না খনন না হলে, অথবা পানির স্রোতের বেগ যদি কম হয়, অর্থাৎ প্রবাহ যদি কমে, তখন স্বাভাবিকভাবে প্রত্যেকটি নদীর তলদেশে আস্তে আস্তে উঠে হয়, সিলটেশন হয়। নদীতে পানির ধারণ ক্ষমতা কমে যায়। ধারণ ক্ষমতা কমে গেলে অল্প বৃষ্টিতেই পারে বন্যায় ডুবে যায়। এগুলো কিন্তু বৈজ্ঞানিক গবেষণা। সুতরাং আমাদের পানির প্রবাহ শেষ সমুদ্র পর্যন্ত প্রত্যেকটা নদীর একটা লিঙ্ক আছে, একটা নদীর দিয়ে আর একটা নদীর যায়। সেই দিকে যদি পানির প্রবাহ না পারে, তাহলে দক্ষিণাঞ্চলে বঙ্গোপসাগরে লবণাক্ত পানি উত্তরমুখী হবে, অর্থাৎ ভিতরে ঢুকতে থাকলে ফসলি জমি নষ্ট হবে, মানুষের জীবনযাত্রায় ক্ষতিকর দিকগুলি দেখা দেবে। সে কারণেই আজকে এই লবণাক্ততাটা এই একটা মাত্র কারণ পানির ধাক্কাটা এখান থেকে সেভাবে যায় না, যেটা প্রোটেক্ট করবে সমুদ্রের পানি আসা। আরেকটা জিনিস পরিবেশবিদরা বলতে পারবেন, বর্তমান আমাদের যে অবস্থা পানির, এবং এই অঞ্চলের মধ্যে সর্বনিম্ন নিচু জায়গা হলো বাংলাদেশ, এটা দ্বীপের মতো। সে কারণ দেখবেন উত্তর দিকটা যত উঁচু, বাংলাদেশের দক্ষিণ প্রান্তটা তত উঁচু। আমরা দীর্ঘমেয়াদী প্রোগ্রামের মধ্য দিয়ে এই পানির ম্যানেজমেন্টটা যদি রিঅর্গানাইজ না করতে পারি আমাদের মতো করে, তাহলে আগামী খুব অল্প দিনের মধ্যে, অল্প দিন বলতে কয়েক বছরের মধ্যে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সেই খুলনা, ফরিদপুর এই অঞ্চল সমুদ্রের নিচে বিলীন হয়ে যেতে পারে। এটা আবার কেউ বলবেন না শুনে মতান্তরের স্বরূপ যে আমি কোনো গাজায় বন্দি আসছি কিনা, না, এটা আমি করে বলছি। আমি বিজ্ঞানসম্মত চর্চার মধ্য দিয়ে আমি জানতে পারছি, কারণ একসময় আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম ৩১ বছর আগে। সঙ্গত কারণেই আমাকে অনেক লেখাপড়া করতেছে, জানতে হচ্ছে। সেই জন্য আজকে সরকার যে প্রায়োরিটি দিচ্ছে খাল খনন, আজকেও প্রধানমন্ত্রী ৩টি জায়গায় খাল খনন করছে। এই খাল খননটা যেন শুধু বারবার করার জন্য না হয়, শুধু প্র্যাকটিক্যাল এবং পরিকল্পিত হবে। এই খালগুলি পরিপূর্ণভাবে কাটতে পারলে, এবং আমরাও প্রত্যেকটা খালের মুখে মুখে সুইচ গেটের মাধ্যমে বর্ষাকালীন পানিটা যদি আটকে রাখতে পারি, তাহলে ভূগর্ভে যে পানির শূন্যতা দেখা যাচ্ছে তাহলে কিছুটা হলেও হ্রাস পাবে। এবং বর্তমানে ৬০-৭০ ফুট নিচে পানি চলে গেছে, সেখানে আপনি কি করবেন? এই ঢাকার শহরে আপনি সাবমার্সিবল টিউবওয়েল গাড়েন কত ফিট নিচে গেছে। এটা যদি ক্রমান্বয়ে পানির স্তর নেমে যায়, ঢাকা শহর ভূমিকম্প লাগবে না, বিল্ডিং গুলো আস্তে করে ধপাস করে নিচের দিকে চলে যাবে। কারণ মাটির সাথে যদি পানি না থাকে, মাটির শক্তি বৃদ্ধি পায় না। সুতরাং এই বিষয়গুলি খুব চিন্তার বিষয়। শেষ কথাটা যে বলছিলাম, সাম্প্রদায়িকতা। আজকে সব দেশেরই আভ্যন্তরীণ ব্যাপার থাকে। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে কেউ কথা বলতে আমি চাই না, আবার অন্য দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমি কথা বলি, তারাও চায় না। কিন্তু কিছু কিছু বিষয় আছে, সেটা সীমান্ত দিয়ে আটকে রাখা যায় না।
কাঁটা তারের বেড়া দিয়ে আটকে রাখা যায় না, যেমন মানবতা বিরোধী কাজ। এটা সারা গ্লোবালি প্রোটেস্ট করতে পারে। আজকে সাম্প্রতিককালে যে উগ্র সাম্প্রদায়িকতার প্রভাব দেখছি পত্রপত্রিকায় নানাভাবে, এই সাম্প্রদায়িকতা যদি তারা প্রতিরোধ না করে, সহনশীল না হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সকলের জীবনযাত্রার ক্ষেত্রে যদি তারা প্রোটেকশন দিতে ব্যর্থ নয়, উস্কানি দেয়, তাহলে তার কাপ থেকে আমরাও রেহাই পাবো না।